হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিহরণ। যারা এনএইচএম স্টাফ রয়েছেন, সেটা স্টাফ নার্স হতে পারে, সিএইচ হতে পারেন, ফার্মাসিস্ট হতে পারেন, ল্যাব টেকনিশিয়ান হতে পারেন, যেই হন না কেন, যারা এনএইচএম এর আন্ডারে কন্ট্রাকচুয়াল কাজ করছেন তাদের প্রত্যেককেই এফআইআর ফিল আপ করতে হবে। এই ইয়ার লাস্ট ডেট রয়েছে 5ই জুন 2026। তো কীভাবে নিজেরাই ফিল আপ করবেন তারা অবশ্যই ভিডিওটা ফলো করবেন। আমরা লাস্টে একটি ভিডিও দিয়েছি, সেখানেই পুরো ডিটেলস বা পুরো প্রসেসটা দেখানো রয়েছে। যদিও বা সেটা লাস্ট ইয়ারের ভিডিও, বাট সেম প্রসেস মেনেই একই ওয়েবসাইট থেকে আপনারা ফিল আপ করতে পারবেন। জাস্ট ওয়েবসাইটের কিছু কালার চেঞ্জ হয়েছে, কিছু পজিশন চেঞ্জ হয়েছে, বাকি পুরো প্রসেস যদি কন্টিনিউ করেন আশা করি ফিল আপ করতে পারবেন। এবং মানে পার্ট বি বা পার্ট টু, ওই জায়গাতে যেগুলো লিখতে হচ্ছে অ্যাজ এ সিএইচও যারা রয়েছেন, আমরা ডেসক্রিপশানে কিছু পয়েন্ট এখানে তুলে দিচ্ছি, সেগুলো কপি করে পেস্ট করে দিতে পারবেন। আশা করি এইগুলো হলেই আপনাদের ফিল আপ করতে কোনো অসুবিধা হবে না। এবার কোশ্চেন আসছে, কারা এটা ফিল আপ করবেন? যারা জানুয়ারি 2026, ফেব্রুয়ারি 2026 এই সময় জয়েন করেছেন এনএইচএম স্টাফ হিসাবে, তারা কি এফআইআর ফিল আপ করতে পারবেন? প্রথমে বলি, তারা ফিল আপ করতে পারবেন না, তাদের ফিল আপ করার প্রয়োজন নেই। যারা 31 ডিসেম্বর 2025-এর আগে জয়েন করেছেন তাদেরকে ফিল আপ করতে হবে। কোথা থেকে জানলাম, কীভাবে জানলাম, সেগুলো ডিটেলস দেবো। কতদিন আপনারা বসাবেন সেটাও আমরা এখানে দেখিয়ে দেবো, কারণ অফিসিয়াল নোটিফিকেশান সেটাই দেওয়া রয়েছে। 26/5/2026-এর একটি নোটিফিকেশান রয়েছে, এখানে বলাই হয়েছে এফআইআর ফিল আপ করার জন্য। এখানে কোন ডেট স্পেসিফিক কিছু বলা নেই, জাস্ট এখানে বলা হয়েছে পারফরমেন্স, অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট বা এপিআর ফর অ্যাসেসমেন্ট অফ পারফরমেন্স অফ দ্য এমপ্লয়ি আন্ডার এনএইচএম, দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফর এপিআর টু বি ফলোড ফর দ্য ইয়ার 2025-26। এখানে 11/5/2026 একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে। এই নোটিফিকেশানেও একই জিনিস বলা রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের এপিআর ফিল আপ করতে হবে, যাতে 2026-27 আর্থিক বর্ষে তাদের অ্যানুয়াল ইনক্রিমেন্টগুলো পেতে পারেন। জাস্ট এফআইআর ফিল আপ করার লাস্ট ডেট কী কী রয়েছে সেটা আমরা একটু ফার্স্ট দেখিয়ে দিই। সাবমিশন অফ অনলাইন এফআইআর ফরম্যাট বাই দ্য এমপ্লয়ি। একজন এমপ্লয়ি লাস্ট যেই দিন পর্যন্ত তার এফআইআর ফিল আপ করতে পারবে সেটা হচ্ছে 5th জুন 2026। 5ই জুন পর্যন্ত তারা নিজেরা এমপ্লয়ি এই এফআইআর ফিল আপ করতে পারবে। রিপোর্টিং অফিসার সেটাকে অ্যাসেসমেন্ট করবেন এবং কমপ্লিট কাজ করবেন উইদিন 20th জুন 2026, 20 জুনের মধ্যে। এবং রিভিউইং অফিসার সেটা 30 জুনের মধ্যে কমপ্লিট করবে। ফাইনাল গ্রেডেশন যেটা হবে বাই অ্যাকসেপ্টিং অথরিটি, যেটা সিএমওই স্যার থাকছেন বা স্বাস্থ্যমন্ত্রী যেখান থেকেই হোক না কেন, সেটা 7ই জুলাইয়ের মধ্যে হবে। বাট 7ই জুলাই পর্যন্ত টাইম থাকলেও যে ক্যান্ডিডেট বা যে এমপ্লয়ি রয়েছেন তাকে কিন্তু 5ই জুন 2026-এর মধ্যে এটা ফিল আপ করতে হবে। আজকে 3 তারিখ হয়ে গেল, 4-5 এই 3 দিনের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে একজন এমপ্লয়ি হিসাবে। এখানে স্কোরিং সিস্টেম দেওয়া রয়েছে, স্কোরিং সিস্টেমটা অবশ্যই একবার দেখে নেবে। স্কোরিং সিস্টেমের উপর বেস করেই পরবর্তীকালে কার কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে সেটা কিন্তু নির্ভর করছে। এপিআর 1 এই জায়গার টোটাল পারফরমেন্স যদি 50 অ্যান্ড অ্যাবাভ হয় সেক্ষেত্রে গ্রেডেশন থাকছে এক্সিলেন্ট, 45 to 53 থাকলে ভেরি গুড, 36 to 44 হলে গুড, 27 to 35 হলে এভারেজ, বিলো 27 হলে পুয়ার। এপিআর 1 এর ক্ষেত্রেও একই, এপিআর 2 এর ক্ষেত্রেও একই অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করেই পরবর্তীকালে ইনক্রিমেন্ট হবে। এবার কার কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে সেটা এখানে দেখানো। ফর এমপ্লয়ি অ্যাসেসড অ্যাজ পুয়ার, নো অ্যানুয়াল ইনক্রিমেন্ট উইল বি অ্যালাউ। যাদের এপিআর পুয়ার থাকবে তারা কিন্তু কোনো ইনক্রিমেন্ট পাবেন না। ফর এমপ্লয়ি অ্যাসেসড অ্যাজ এভারেজ, 3% ইনক্রিমেন্ট উইল বি অ্যালাউ। তাদের 3% ইনক্রিমেন্ট হবে যাদের এভারেজ থাকবে। ফর এমপ্লয়িজ অ্যাসেসড অ্যাজ গুড অ্যান্ড অ্যাবাভ, 5% অ্যানুয়াল ইনক্রিমেন্ট উইল বি অ্যালাউ। যাদের গ্রেডেশন থাকছে গুড বা তারও বেশি, গুড, এক্সিলেন্ট, ভেরি গুড এগুলো থাকছে, তারা কিন্তু 5% ইনক্রিমেন্ট পাবেন অ্যানুয়ালি। আশা করি ক্লিয়ার হয়েছে, এই জায়গাতে কারো আর কোনো কোয়ারি থাকার কথা নয়। সেই জন্য যখন আপনারা ফিল আপ করবেন সেই জায়গাটা দেখে নেবেন আপনাদের কত পার্সেন্ট হচ্ছে, কী কী আপনাদের এই গ্রেডেশনে আসতে চাইছেন। পরের পয়েন্টে কী বলা হয়েছে, অল কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি কমপ্লিটিং 6 months অ্যান্ড অ্যাবাভ in their present place of posting on 1st day of April 2026, that is having joined on or before October 2025 are eligible for increment based on APR gradation। এবার এই যে APR যারা ফিল আপ করছে সবাই কি ইনক্রিমেন্টের আওতায় আসবেন? আসবেন না, সবাই কিন্তু ইনক্রিমেন্ট পাবে না। যারা 1 অক্টোবর 2025-এর আগে জয়েন করছেন তারাই শুধুমাত্র ইনক্রিমেন্ট পাবেন, বাকিরা কিন্তু ইনক্রিমেন্ট পাবেন না। বাট যারা 31 ডিসেম্বর 2025 পর্যন্ত জয়েন করেছেন তারাও এখানে এপিআর ফিল আপ করতে পারবেন। 1 জানুয়ারি 2026 পর্যন্ত যারা জয়েন করেছেন বা তারপর থেকে যারা জয়েন করেছেন তারা এপিআর ফিল আপ করতে পারবেন না, কোনো ইনক্রিমেন্টও পাবেন না। আবার 2025-এর 1 অক্টোবরের আগে যারা জয়েন করেছেন তারা শুধুমাত্র ইনক্রিমেন্টের আওতায় আসবেন, এরপরে যারা জয়েন করেছেন তারা কোনো ইনক্রিমেন্ট পাবেন না।
আরও একটি কোশ্চেন রয়েছে, কারা এটা ফিল আপ করবে, কারা এটা ফিল আপ করবে না। পিরিয়ড অফ অ্যাসেসমেন্ট 1.1, the assessment period for the financial year 2025 to 26 will be from 1st April 2025 till 31st March 2026 for all existing employees with employee code generated through HRMIS. তো HRMIS আইডি যাদের ক্রিয়েট হয়েছে 1st April 2025 থেকে 31st March 2026 পর্যন্ত, বা এই পিরিয়ডে যারা কাজ করছেন শুধুমাত্র তাদেরই এই এপিআর অ্যাসেসমেন্টটি হবে। All existing employee who have joined within 31st December 2025 will be assessed for financial year 2025 to 26. যারা 31শে ডিসেম্বর 2025 এর আগে জয়েন করছেন তাদেরই এই এপিআর অ্যাসেসমেন্ট হবে 2025-26 আর্থিক বর্ষের জন্য। 1.2 তে বলা হয়েছে, নো এপিআর উইল বি রিকোয়ার্ড টু বি সাবমিটেড ফর এমপ্লয়িজ হু হ্যাভ জয়েন্ট আফটার 31st ডিসেম্বর 2025। যারা 31শে ডিসেম্বর 2025 এর পর জয়েন করেছেন তাদেরকে এপিআর ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু ক্লিয়ার উল্লেখ রয়েছে। এবার এখানে কারো কিছু কোশ্চেন থাকছে। 9 নম্বর পয়েন্টে দেখো, ট্রান্সফার ডিটেলমেন্ট মিউচুয়াল, যে সমস্ত এমপ্লয়ি রয়েছেন একটা ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে চলে গেছেন বা ব্লকেরই একটা সেন্টার থেকে অন্য সেন্টারে ট্রান্সফার হয়েছেন, তো সেক্ষেত্রে যদি ইন্ট্রা ব্লকের মধ্যে কারো ট্রান্সফার হয়ে থাকে, অর্থাৎ একই ব্লকের মধ্যে চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যদি ইন্টার ব্লক হয়ে যায়, একটা ব্লকের সঙ্গে অন্য ব্লক বা একটা ডিস্ট্রিক্টের সঙ্গে অন্য ডিস্ট্রিক্টে কারো ডিটেলমেন্ট বা কারো ট্রান্সফার, কারো মিউচুয়াল যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটের প্রবলেম হতে পারে। তো আমি এক জায়গায় জয়েন করেছি, আবার এক জায়গায় ট্রান্সফার নিয়েছি বা ডিটেলমেন্ট হয়েছে আমার, সেক্ষেত্রে কোন জায়গা থেকে আমার এপিআর ফিল আপ করা হবে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার একদম ওনারা ডিটেলসে উল্লেখ করেছেন। If the employee has been transferred or detailed during the period of assessment, then current reporting officer in his or her present place of posting will assess the performance of the concerned employee. এখন যিনি যেই জায়গায় কাজ করছেন সেই জায়গায় এপিআর অ্যাসেসমেন্ট হবে। অর্থাৎ আমি আগে হুগলিতে ছিলাম, এখন এসেছি মেদিনীপুরে, সেক্ষেত্রে আমার মেদিনীপুরে যে ব্লকে আমি কাজ করছি, ঘাটাল যদি ওখানে কাজ করে থাকি, তো ঘাটাল ব্লকেই আমার এপিআর অ্যাসেসমেন্ট হবে। আবার ক্লিয়ার করছি, আমি হুগলিতে কাজ করছিলাম, হুগলি থেকে ডিটেলমেন্ট বা ট্রান্সফার বা মিউচুয়াল নিয়ে মেদিনীপুরে ঘাটাল এসেছি, বাট আমার কিন্তু জয়েনিং ছিল হুগলিতে, কিন্তু বর্তমানে আমি যেখানে কাজ করছি ঘাটাল থেকে আমার পুরো অ্যাসেসমেন্ট হবে বা মেদিনীপুর থেকে আমার পুরো অ্যাসেসমেন্টটা কমপ্লিট হবে। আশা করি ক্লিয়ার, আর কারো কোনো কোয়ারি ওই জায়গাতে থাকার কথা নয়। এবার কার কতদিন ছুটি, কার কতদিন ওয়ার্কিং ডেজ, এই নিয়ে অনেকের কনফিউশন রয়েছে, এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। 14.2 পার্ট 1A-1 ওয়ার্কিং ডেজ, এখানে কি বলা হয়েছে, দেয়ার উইল বি 3 টাইপ অফ ওয়ার্কিং ডেজ বেসড অন প্লেস অফ পোস্টিং অ্যান্ড নেচার অফ জব। কার কী ধরনের কাজ রয়েছে এবং তার প্লেস অফ পোস্টিং, এটার উপর ডিপেন্ড করে ওয়ার্কিং ডেজ ক্যালকুলেট হবে। অ্যান এমপ্লয়ি ইজ অ্যালাউড টু চুজ দ্য টাইপ অফ ওয়ার্কিং ডেজ অ্যাপ্লিকেবল ফর দ্য এমপ্লয়ি। একজন এমপ্লয়ির জন্য কোনটা সুইটেবল বা কোনটা অ্যাপ্লিকেবল সেটার উপর ডিপেন্ড করে তাকে এই ওয়ার্কিং ডেজটা কালেক্ট করতে হবে। ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2024 to 2025 3 টাইপ অফ ওয়ার্কিং ডেজ আর অ্যাজ ফলো। 2024-25 ফিনান্সিয়াল আর্থিক বর্ষেও কিন্তু এই 3 ধরনের ওয়ার্কিং ডেজ ছিল। 218 ডেজ ফর এমপ্লয়িজ হু জেনারেলি এনজয় অল ক্যালেন্ডার হলিডেজ, সে সমস্ত এমপ্লয়ি যারা সমস্ত ক্যালেন্ডার হলিডেগুলো পেতে পারেন, ছুটি নিতে পারেন, তাদের জন্য থাকছে 218 দিন অ্যাজ ওয়ার্কিং ডেজ। ওয়ার্কিং ডেজ হিসাবে তাদের 218 দিন থাকছে। অর্থাৎ যারা অফিসিয়াল কাজগুলো করেন তাদের ক্ষেত্রে 218 দিন। 287 ডেজ ফর সার্ভিস ডেলিভারি এমপ্লয়ি হু এনজয় অনলি নোটিফাইড হলিডেজ, যারা শুধুমাত্র নোটিফাইড হলিডেগুলো পেয়ে থাকেন, মেনলি যারা ওপিডি অফ এই জায়গা ছুটিগুলো যারা পেয়ে থাকেন, তাদের জন্য থাকছে 287 দিন। সেক্ষেত্রে আপনার কোন দিন পড়ছে সেটা একটু খেয়াল করে নেবেন, ক্যালকুলেট করে নেবেন। অফিসিয়াল ওয়ার্কিং যারা করেন, দেখবেন কোনো একটা বিপিএসসি বা সিএমওইচ অফিসে যারা অফিসিয়াল কাজকর্মগুলো করেন তারা কিন্তু ম্যাক্সিমাম ছুটি নিয়ে থাকেন। অনেক ছুটিতে অফিস বন্ধ থাকে, বাট যারা এমপ্লয়ি থাকছেন তাদেরকে কিন্তু কাজ করতে হয়। 270 ডে ফর এমপ্লয়ি হু হ্যাভ স্যাটারডে অ্যাজ ওয়ার্কিং ডেজ, যারা শনিবারেও কাজ করেন, যাদের শনিবারেও কাজ করতে হয়, তাদের জন্য 270 দিন। আশা করি ক্লিয়ার হয়েছে কার কোন দিন পড়ছে। সেটা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে বিপিএসসিতে কন্ট্যাক্ট করুন, যিনি অ্যাকাউন্ট সেকশন রয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করুন। নেক্সট আমরা প্রসেসটা আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফিল আপ করবেন। তো ফার্স্ট আমরা চলে আসবো গুগলে এসে সার্চ করে নেবো ডব্লিউবি হেলথ। তো ডব্লিউবি হেলথ সার্চ করার পর আমাদের প্রথম যে ওয়েবসাইট আসবে wbhealth.gov.in, এখানে আমাদেরকে চলে আসতে হবে।
এখানে আসার পর যারা মোবাইল থেকে ওপেন করবেন তাদের ম্যাক্সিমাম জনেরই এই প্রবলেমটা আসতে পারে। 404 দ্য পেজ ইউ রিকোয়েস্টেড কুড নট ফাউন্ড, এ ধরনের দেখাতে পারে, নিচে আর কিছু শো করবে না। কোনো ব্যাপার নেই, আমরা বাম দিকে কোণে 3 লাইন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে আমাদের এই ধরনের পেজ আসবে, অ্যাবাউট আস, ডিপার্টমেন্ট, হেলথ ফ্যাসিলিটি, প্রোগ্রাম, সিটিজেন সার্ভিস। তো এখানে আমরা চলে আসবো কিছুটা নিচের দিকে, ই গভর্নেন্স একটা অপশন দেখতে পাচ্ছি, এই ই গভর্নেন্স আমরা ক্লিক করে নেব। ই গভর্নেন্সে ক্লিক করলে ডান দিকে আরও কিছু অপশান আসবে, এই অপশানে দেখে নেব কোথায় আমাদের লেখা রয়েছে HRMIS। ই গভর্নেন্সের ঠিক ডান দিকে দেখো লেখা রয়েছে HRMIS, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই ধরনের একটি পপআপ আসবে, ইউ আর বিং রিডিরেক্টেড টু অ্যান এক্সটার্নাল ওয়েবসাইট, ওকে। ওকে ক্লিক করার পর ঠিক আমাদের এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে রয়েছে এমপ্লয়ি পোর্টাল, অফিসিয়াল লগ ইন, এপিআর ইভ্যালুয়েশন, রেমুনারেশন, স্টাডি ম্যানেজমেন্ট, এতগুলো অপশান আমাদের রয়েছে। তো এখানে আমরা এমপ্লয়ি পোর্টাল এই অপশানে ক্লিক করব। তো এখানে আমরা লগ ইনে ক্লিক করবো, আমাদেরকে এমপ্লয়ি পোর্টালে গিয়েই লগ ইন করতে হবে। এটা যদি অফিস থেকে হতো সেক্ষেত্রে আলাদাভাবে ফিল আপ করা হতো, বাট যেহেতু ক্যান্ডিডেটকে নিজেকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে বা ফিল আপ করতে হচ্ছে সেক্ষেত্রে এভাবে আসতে হবে। তো এখানে এমপ্লয়ি লগ ইন চাওয়া হয়েছে, এমপ্লয়ি লগ ইনে আমরা যে পাসওয়ার্ডটা রয়েছে যে আইডিটা আমাদের রয়েছে সেই আইডিটা এখানে বসাবো, এবং পাসওয়ার্ডটা অবশ্যই নিজের যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডটা মিলিয়ে নেবেন, প্যান কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই প্যান কার্ডের নাম্বারটাই এখানে পাসওয়ার্ড হিসেবে ইউজ করা হয়েছে। তো এখানে আমরা বসিয়ে দেবো। তো এখানে বসানো হয়ে গেছে, এরপর আমরা যে ক্যাপচাটা রয়েছে আমাদের সেই ক্যাপচাটা এখানে বসিয়ে দেবো। নেক্সট আমরা চলে যাব, এখানে ওকে অপশন থাকবে, এই ওকে অপশন আমরা ক্লিক করে নেব। সেই ক্যান্ডিডেটের পেজ কিন্তু এখানে ওপেন হবে। তো এখানে কিছু শো করছে না, আমাদের এতেও ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আরও আমাদের অপশন রয়েছে। উপরে বাম দিকে যেটা রয়েছে হোম, এবং তার পাশে যে 3 লাইন রয়েছে 3 লাইন আমরা ক্লিক করব। এখানে ক্যান্ডিডেটের ডিটেলস চলে এসেছে, ক্যান্ডিডেটের নাম রয়েছে, এখানে ক্যান্ডিডেটের প্রোফাইল রয়েছে, পারফরমেন্স রিপোর্ট বা এপিআর এখানে একটা অপশন রয়েছে, এই এপিআর অপশন আমরা ক্লিক করব। এপিআর অপশনে ক্লিক করার পর এখানে আমাদের রয়েছে ফিল এপিআর এবং ভিউ প্রিভিয়াস এপিআর, আমরা প্রিভিয়াস এপিআরও এখানে দেখে নিতে পারি। ফিল এপিআরে ক্লিক করব, ফিল এপিআরে ক্লিক করার পর আমাদের এই ধরনের পেজ ওপেন হবে। এখানে পার্সোনাল ডাটা রয়েছে, ক্যান্ডিডেট কোথায় কাজ করছে তার সমস্ত ডিটেলস এখানে রয়েছে। নেক্সট আমরা এখানে চলে যাব পার্ট 1 এবং পার্ট বি, এই জায়গায় ফিল আপ করতে হবে। পার্ট 1 এ আমরা চলে যাব, এখানে বলা হয়েছে নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ডিউরিং দ্য পিরিয়ড আন্ডার রিভিউ। তো এখানে আমরা কত বসাবো, যার যেটা থাকছে, কারো 270, কারো 287, যার যেটা রয়েছে সেটা এখানে বসাবো। নেক্সট এখানে কি বলা হয়েছে, নাম্বার অফ ডে দ্য ইনকামবেন্ট ওয়াজ অন লিভ, লিভ কে কতটা নিয়েছে। এখানে লিভেরও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ক্যাজুয়াল লিভ, অ্যানুয়াল লিভ, ম্যাটারনাল লিভ বা ম্যাটারনিটি লিভ, যার যেটা রয়েছে সে সেখানে এখানে বসাবে। ক্যাজুয়াল লিভ কেউ যদি 14টা নিয়ে থাকেন 14টা বসাবে, অ্যানুয়াল লিভ কেউ যদি 5টা নিয়ে থাকেন 5টা বসাবেন, ম্যাটারনিটি লিভ কেউ যদি 6 মাস নিয়ে থাকেন সেটা বসাবেন। তো যার যেটা অ্যাপ্লিকেবল সে সেটা এখানে বসিয়ে দেবেন। টোটাল লিভ অ্যাভেলড এখানে কথা যোগ করছে 19, এখানে ম্যাটারনিটি লিভ কিন্তু কাউন্ট করা হয়নি, 14, 15, 19 টোটাল কাউন্ট করা হচ্ছে। পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স কত হচ্ছে, 93.38%, অর্থাৎ এখানে ম্যাটারনাল লিভ বা ম্যাটারনিটি লিভ সেটা কিন্তু অ্যাভেল করা হয়নি বা কাউন্ট করা হয়নি। তো কারো যদি থাকে সেটা এখানে বসাবেন, কারো যদি না থাকে সেটা এখানে বসানোর প্রয়োজন নেই। পিরিয়ড অফ আনঅথরাইজড অ্যাবসেন্ট ইফ এনি ডিউরিং দ্য পিরিয়ড অফ আন্ডার রিভিউ, তো যে সময়কার কথা বলা হচ্ছে সেই সময় যদি কারো কোনো আনঅথরাইজড লিভ থাকে সেটা এখানে বসাবেন, 2টো বসালাম, যদি কারো না থাকে এখানে 0 বসাবেন, ব্যাস হয়ে গেল। নেক্সট আমরা চলে যাব পার্ট বি। পার্ট বিতে এখানে কি বসাতে হবে আমাদেরকে, অ্যাসাইনমেন্ট অফ ডিউটি, 1 নম্বর পয়েন্টে কি বসাবো আমরা, অ্যাসাইনমেন্ট অফ ডিউটি। নেক্সট কি রয়েছে, অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি ইফ এনি, যদি কোনো অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি থেকে থাকে সেটা এখানে বসাবো। 3 নম্বরে পারফরমেন্স এগেনস্ট অ্যাসাইন ডিউটি অ্যান্ড অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি ইফ এনি, এক্সট্রা অর্ডিনারি কোনো যদি অ্যাচিভমেন্ট থেকে থাকে, কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট থেকে থাকে, কোনো গিফট বা কোনো অ্যাওয়ার্ড যদি কারো কোনো থেকে থাকে সেটা এখানে বসাবেন। চ্যালেঞ্জেস অর কনস্ট্যান্ট, কী কী চ্যালেঞ্জ বা কী কী
আপনার কাজ করতে কি অসুবিধা হচ্ছে সেগুলো এখানে তুলে ধরতে পারেন, কারণ এটা পুরো পারফরমেন্স রিভিউ হচ্ছে। আপনি কোন জায়গায় বাধা পাচ্ছেন, কোন জায়গায় কাজ করতে আপনার অসুবিধা হচ্ছে, সমস্ত কিছু এখানে কিন্তু দেখা হচ্ছে। স্পেশালাইজড কোনো যদি ট্রেনিং থেকে থাকে, তার যদি ডকুমেন্ট থেকে থাকে, অবশ্যই এখানে সাবমিট করবেন। স্পেসিফিক এরিয়া ইন হুইচ এমপ্লয়ি ওয়ান্ট টু আপগ্রেড হিজ অর হার ক্যাপাসিটি। আপনি যদি কোনো ট্রেনিং নিয়ে থাকেন, মনে হচ্ছে যে আমি এই কাজটা আমাকে দেওয়া হলে আমি ভালো সেটাকে পারফর্ম করতে পারবো, ভালো আউটকাম আসতে পারে, তো সেটা এখানে বসাতে পারেন। এগুলো আসার পর এখানে প্রিভিউ অপশানে ক্লিক করবেন, প্রিভিউ অপশানে আরেকবার রিভিউ করে নেবেন, তারপর আপনি সাবমিট করে দেবেন। তাহলে আপনার পুরো এপিআর অ্যাপ্লিকেশন করা পুরো কমপ্লিট হয়ে যাবে। আবারও বলছি, অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা লাস্ট ইয়ার ফিল আপ করেছেন, বাট এই ইয়ারে এই সমস্ত জায়গায় অর্থাৎ পার্ট বি বা পার্ট 1B এই জায়গায় কি ফিল আপ করবেন সেটা বুঝতে পারছেন না। তারা অবশ্যই চলে যাবেন লাস্ট ইয়ার পিপিআর। লাস্ট ইয়ার পিপিআর কীভাবে দেখবেন, একইভাবে উপরে থ্রি ডটে ক্লিক করবেন, নিচে চলে আসবেন, এখানে পারফরমেন্স রিপোর্টে যাবেন, এখানে আসার পর ভিউ প্রিভিয়াস রিপোর্টে ক্লিক করবেন। ভিউ প্রিভিয়াস রিপোর্টে ক্লিক করলেই আপনার আগের যে লাস্ট ইয়ার ছিল সেগুলোতে চলে যাবেন। তো এখানে কি বলা হয়েছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 কমপ্লিটেড। তো এখানে ভিউ অপশন থাকবে, ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করলেই আপনার এখানে পার্সোনাল ডাটা চলে আসবে। পার্ট 1-এ ক্লিক করবেন। পার্ট 1-এ ক্লিক করলে আপনার আগের বার কত ওয়ার্কিং ডেজ ছিল, কত কি ছিল, কটা ছুটি নিয়েছিল, সমস্ত কিছু এখানে ফিল আপ করতে পারবেন। পার্সেন্টেজ কত অ্যাটেন্ডেন্স ছিল সেটাও এখানে দেখতে পারবেন। এছাড়াও পার্ট বিতে যদি আপনি চলে যান, পার্ট বিতে আপনার অ্যাসাইনমেন্ট অফ ডিউটিস, যেগুলো অ্যাসাইনমেন্ট করা ছিল এগুলো দেখবেন পেয়ে যাবেন। এখান থেকে আপনি কপি করে নিতে পারবেন, এখানে কপি করে নিতে পারবেন। যাদের মনে নেই তারা কিভাবে এখান থেকে কপি করবেন, যাদের মনে রয়েছে তো আলাদা ব্যাপার। এখান থেকে কোনো কিছু ডিলিট করতে পারবেন না, বাট কপি করতে পারবেন। সমস্ত কোন কোন অ্যাসাইনমেন্ট বা কোন কোন কাজ কোন জায়গায় কি কি ফিল আপ করেছিল সমস্ত কিছু এখানে রয়েছে। তো এখানে আসার পর আপনার গ্রেডিং কি ছিল, এখানে ফাইনাল গ্রেডিং কি, ভেরি গুড, এটা কিন্তু আপনি শো করতে পারবেন বা দেখতে পাবেন। আপনি যে কোনো সময় আপনার এপিআর ফিল আপ করা হয়ে যাওয়ার পর 7ই জুলাইয়ের পর আপনার গ্রেডিং কি রয়েছে, অর্থাৎ আপনার ইনক্রিমেন্ট কত পার্সেন্ট হবে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। আশা করি কারো কোনো কোয়ারি থাকার কথা নয়, এইভাবে আপনারা ফিল আপ করতে পারবেন। পুরো প্রসেস আমরা দেখিয়ে দিলাম। ডেসক্রিপশানেও আমরা যারা সিএইচও রয়েছেন তারা কি লিখবেন সেটা বসিয়ে রাখছি। এছাড়াও অন্যান্য যারা কর্মী রয়েছেন তাদের যদি এপিআর ফিল আপ করতে হয় কি লিখতে হবে সেটা আমরা একইভাবে একই প্রসেসে আপনারা লাস্ট ইয়ার কি লিখেছেন সেটা বের করে দিতে পারি, বা আপনি নিজেও বের করে নিতে পারেন। এইভাবে আপনারা ফিল আপ করতে পারবেন। থ্যাংক ইউ।